আমরা এখন খুবই কষ্টে আছি। কারণ হলো এই বাসাটা ভাড়া নিয়েছিলাম, 2টা ইউনিট ভাড়া নিয়েছিলাম। তো 2টা ইউনিট থেকে যখন সজীব যেদিন মারা গেছে তার 10 দিন পরে আমি বাসাটা ছেড়ে দিছি। অর্থাৎ এই বাসা রাখে আমি যে মালিককে ভাড়া দিব বা টাকা দিব, এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক এবং ভারী ওজন সেটা হলো কোনো বাবা যদি তার লাশ নিয়ে কবরে যায় এবং দাপন করে, তো এর থেকে বেদনাদায়ক, এর থেকে ভারী, এর চেয়ে কষ্ট আর পৃথিবীতে আর কিছু হতে পারে না। এখানে লাশ আসার পরে আমার উপরে খুব চাপ ছিল, একটা রাষ্ট্র থেকে খুবই চাপ ছিল। চাপটা হলো ফোন করছে, বলছে তাড়াতাড়ি লাশ দাফন করার জন্য। কারা ফোন দিচ্ছে সেগুলো বলে না, তাড়াতাড়ি দাফন করে। আননোন নাম্বার, এগুলো আর আমি খুঁজেও পাচ্ছি না এখন। এখানে জানাজা দেওয়ার দরকার না। আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে জেলখানার মোড়ে তার জানাজা হবে। তো এখানে আমাদের আসলে রাষ্ট্রের চাপ যেভাবে ছিল, পুলিশের যে যন্ত্রণা ছিল, এখানে আমাদের দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না। লাশ নিয়ে যেতে হয়েছে গ্রামের বাড়িতে। তো আমার ছেলেও নাকি আমার ওয়াইফের কাছে বলে গেছিল যে, কিছুদিন আগে বলছিল যে আমি যদি তোমাদের আগে মারা যাই তো আমার দাদির কবরের পাশে কবর দিও। কবর দিয়েছি, কিন্তু আমি গেছি। কিন্তু পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক এবং ভারী ওজন সেটা হলো কোনো বাবা যদি তার লাশ নিয়ে কবরে যায় এবং দাপন করে, তো এর থেকে বেদনাদায়ক, এর থেকে ভারী, এর চেয়ে কষ্ট আর পৃথিবীতে আর কিছু হতে পারে না। এটা আর আপনাদেরকে আমি কী বোঝাবো বা জাতিকে কী বোঝাবো। তো এখন আমি আসলে বারবার জাতির কাছে আকুল বিনীত অনুরোধ করছি, এই হত্যার সঠিক তদন্ত করে সঠিক বিচার রাষ্ট্র করে, সেটা রাষ্ট্রের প্রতি, এই 20 কোটি মানুষের প্রতি আমার এই অনুরোধ রইল যেন হত্যার বিচারটা হয়। আমি অনেক কষ্ট করে একজন সেবক বানিয়েছিলাম। তো রাষ্ট্র এমন কিছু উপহার দিছে, যেটা আমার লাশ উপহার দিয়ে দিছে, যা তুই সেবক বানাইছ কেন, তুই তোরে লাশ লিয়ে যেত। আমি লাশই নিয়ে আসতে হচ্ছে। আমি সেবক আর মানুষকে সেবা করাইতে পারিনি। আমার সন্তান আমার কাছে কমিটমেন্ট ছিল যে সেবা করবে, সে সেবা করতেও ছিল, সে সেবায় হাজির হয়েছিল, মানুষকে সেবা দিবে। সন্তানের কপালে আর সইল না সেবা দেওয়া। আমার আরও সন্তানরা আছে, আমার ওয়াইফ যাতে দেখতে পারে যে ডক্টর সজীব হত্যার বিচার হয়েছে দেশের মাটিতে। আর একটা বিষয় নিয়ে আমি বেঁচে থাকতে চাই, যদি বাংলাদেশ সরকার বা এদেশের ডাক্তাররা, অর্থাৎ যারা চিকিৎসক সেবক, তারা যদি চেষ্টা করে, হয়তো বা আমার ছেলের নামে কিছু নামকরণ হতে পারে বা রাষ্ট্রের কাছে পরিচিত হয়ে থাকতে পারে যে ডাক্তার সজীব সরকার ইমুক হল বা ইমুক মেডিকেল কলেজ যদি সরকার করে, তা আমি চিরকৃতজ্ঞ থাকবো তাদের প্রতি। আমরা এখন খুবই কষ্টে আছি। কারণ হলো আমার যে বেতন যা পাই তা দিয়ে আমার সংসার মোটেই চালানো সম্ভব হচ্ছে না, কোনোভাবেই না। অর্থাৎ আমার ওয়াইফের প্রতি মাসে লাগে প্রায় 30,000 টাকা চিকিৎসা বাবদ খরচ। তো আমি বেতনই পাই 40,000 টাকার মতো। তো এই দিয়া আমার ছেলে যে কীভাবে সংসার ধরে রাখছে, সেটা আসলে আপনাদেরকে আমি আদৌ কাউকে বোঝাতে পারবো কি না আমার আদৌ সন্দেহ আছে। কারণ সজীব যখন ছাত্র ছিল, যখন মেডিকেলে পড়ে, তখনও আবদুল্লাহর বেতন সে ম্যানেজ করে দিছে। কীভাবে দিছে আল্লাহই জানে, আল্লাহই ব্যবস্থা করছে। সেটা আমার ডাক্তার সজীবের মাধ্যমেই হয়েছে। তো এখন আদৌ আবদুল্লাহর লেখাপড়া হবে কি না, তার মাদ্রাসার বেতন দিতে পারবো কি না, এটা আদৌ আমার সন্দেহ আছে। কারণ আমি এই বাসাটা ভাড়া নিয়েছিলাম, 2টা ইউনিট ভাড়া নিয়েছিলাম। তো 2টা ইউনিট থেকে যখন সজীব যেদিন মারা গেছে তার 10 দিন পরে আমি বাসাটা ছেড়ে দিছি। অর্থাৎ এই বাসা রাখে আমি যে মালিককে ভাড়া দিব বা টাকা দিব, এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি দিতে পারবো না বিধায় আমি মালিককে বলে দিছি যে ভাই আমি তো, উনিও মালিকও কান্না করছিল যে এমন ছেলে, এমন ডাক্তার, এমন মানুষ আর হবে না। তো উনি বলছে যে দেখেন, যদি আপনারা এখানে থাকেন তো আমার এখানে থাকেন, আমি আপনাদেরকে হয়তো কোনো ভাড়ার দিক দিয়ে স্যাক্রিফাইস করবে না, হয়তো আদার্স কোনো আসা যাওয়া বা আমাদের গেট খুলে দেওয়া, এরকম হয়তো সহানুভূতি দেখাইতে পারে, হয়তো 10 টাকা কম নেবে, এরকমও সম্ভাবনা নাই। তো যাই হোক, কে কী করবে সেটা বড় বিষয় না। আমি যতটুকু পারছি সেটা আমি চেষ্টা করতেছি। এখন আমার সন্তানদেরকে আবদুল্লাহ, আমার আরেকটা ছেলে আছে সজল, আমার মেয়ে স্বর্ণাও লেখাপড়া করতেছিল, তো আবদুল্লাহ লেখাপড়া করতেছে। তো আবদুল্লাহ লেখাপড়া, স্বর্ণার লেখাপড়া বা তাদেরকে রাখার মতো সমর্থন আমার হচ্ছে না বাবা। যদি আল্লাহ কোনোভাবে যদি তৌফিক দান করে, তাহলে সেটা হলো অন্য বিষয়। কিন্তু আমার বেতন দেওয়া সম্ভব হবে না তাদেরকে লেখাপড়া করানো, বা আমার ওয়াইফের চিকিৎসাও করানো যাচ্ছে না। মানে আমরা কোথায় যাচ্ছি, কোথায় আসি, এটা মানে আমরা বুঝতে পারতেছি না। কীভাবে আসি, কীভাবে বেঁচে আসি, এটা আসলে কেউ জানতেও চায় না। যে আমার ছেলেটা মারা গেল, রাষ্ট্র ক্ষমতায় ছিল বা রাষ্ট্রের যারা নায়ক ছিল, তাদের পক্ষ থেকে লাশ দাফন করো, তাড়াতাড়ি সরাও। কিন্তু আমরা কিভাবে চলতেছি কেউ খবর নিল না।
একটা ফোন তো আর আসলো না যে আমরা কিভাবে চলতেছি, আমরা কিভাবে চলবো। এটা কোনো সরকারের কোনো পক্ষ থেকে কারো কাছের থেকে আমরা এ পর্যন্ত কোনো সাড়া পাইনি। রাষ্ট্রের তো অনেক অফিস এখানে আছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, জেলা প্রশাসক আছেন, প্লাস নির্বাহী কর্মকর্তারা আছেন, কেউ আমাদের খবর নেয়নি, কেউ না, কেউ জানতেও আসলো না। জাস্ট শুধু ডাক্তার যারা আছেন তারা আমাদেরকে সহানুভূতি দেখাচ্ছে, তারা আমাদের কাছে আসতেছে, কেউ না কেউ কোনো না কোনো ওয়েতে তারা আমাদের কাছে যোগাযোগ করে আসতেছে, তারা ভালোবাসা দিচ্ছে, আমাদেরকে যতটুকু সম্মান করার তারা করতেছে। তা আমার ছেলের মেডিকেলে তারা বিশাল বড় আয়োজন করছে, ওখানে দোয়া মোনাজাত হচ্ছে। আমার ছেলে আবদুল্লাহ ছিল, আমি ছিলাম, আমার ওয়াইফ ছিল, আমার ফ্যামিলির প্রায় আমার 2 ছেলেই ছিল এখানে। ওরা আমাদেরকে অনেক বিরল ভালোবাসা দেখাইছে যে এখানে দোয়া হচ্ছে, দোয়ার মাহফিল করছে, বা তারা একটা কিছু ঘোষণা দেবে এরকমও কিছু বলছে। এখনও তারা কি করছে সেটা আমি জানি না, তবে আমি যতক্ষণ ছিলাম তারা যথেষ্ট ইজ্জত আমাকে করছে মেডিকেল কলেজের হিসাবে। আমার ছেলে এখানে লেখাপড়া করতো ওই হিসাবে যথেষ্ট ইজ্জত করছে আমাকে।